যে বুলেটটি বলা হচ্ছে যে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে, সেই বুলেটটি কি তারা সংগ্রহ করতে পেরেছিল? সেই সংগৃহীত বুলেটের সঙ্গে কি এই অস্ত্র মিলিয়ে দেখা হয়েছে? খবরে এসব বিস্তারিত পাওয়া যায় না। গোলাম মাওলা রনি তিনি বলছিলেন যে তিনি বারবার সিসিটিভি ফুটেজ দেখে তারও এই সন্দেহ হয়েছে যে এভাবে গুলিটা করা সম্ভব কিনা। কাজেই অনেক প্রশ্নের উত্তর মেলে নাই এখন পর্যন্ত। রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে। আসলে কারা হামলা চালালো মারা যাবে এটা সরকার বুঝতে পারছে না। তারপরেও তার যে খুনি, সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ডিজিএফআই কয়েকজন কর্মকর্তা, এই ইউনুস খুনির সরকার, এই বদমাইশরা যতদিন থাকবে আল্লাহর রাস্তায় আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করেন। এরা আপনারা রেমিটেন্স পাঠান আর এরা হচ্ছে গিয়ে সেই টাকা বাইরে পাঠান। একটা উপদেষ্টা টাকা দেশে রাখেন, সব কটা বাইরে পাঠাচ্ছে, সব কটা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজকে রীতিমতো আলটিমেটাম দেওয়া হলো কিছুক্ষণ আগে। আজকে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একটা জিনিসের তদন্ত হোক, তারা এর পিছনে কি ঘটনা ঘটেছে। অবশেষে দীর্ঘ 1.5 বছর পর হাদি হত্যার ইস্যুতে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূসের ষড়যন্ত্র নিয়ে এবার মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সরাসরি ভিডিও বার্তায় তিনি কথা না বললেও কিন্তু অডিও বার্তায় এতদিন নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে আসছিলেন তিনি। এরপর সম্প্রতি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় দেয় ট্রাইব্যুনাল। এরপর থেকে শেখ হাসিনার বিতর্কিত ফাঁসির রায়কে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে মন্তব্য করে বেশিরভাগ নেটিজেনরা। কিন্তু এবার হাদি হত্যার ইস্যুতে আওয়ামী লীগ নিয়ে একের পর এক বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে ভুল মেসেজ। কিন্তু এবার দীর্ঘ 1.5 বছর পর জাতির উদ্দেশ্যে দিল্লি থেকে ইউনূসের ষড়যন্ত্র নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাদির সঠিক বিচারের নামে তামাশা হচ্ছে, সব হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ইউনূসের গভীর এক ষড়যন্ত্র। আমি চাই এর সঠিক তদন্ত হোক, দরকার হলে জাতিসংঘের বিশেষজ্ঞ পাঠানো হোক অথবা অন্য দেশের বিশেষজ্ঞ। তারা এর পিছনে কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিক জাতিসংঘকে আমি চাই এর সঠিক বিচার। কারা এর পেছনে আছে, কলকাঠি নাড়ছে আর সব দোষ দিচ্ছে আওয়ামী লীগের ওপর। এছাড়াও শেখ হাসিনা আরও বলেন, এই দেশে জঙ্গিরা আস্তানা গেড়েছে, তাই দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এত জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না, তো সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই, তাদের আমি সহযোগিতা চাই। যে বুলেটটি বলা হয়েছে যে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে, সেই বুলেটটি কি তারা সংগ্রহ করতে পেরেছিল? সেই সংগৃহীত বুলেটের সঙ্গে কি এই অস্ত্র মিলিয়ে দেখা হয়েছে? খবরে এসব বিস্তারিত পাওয়া যায় না। কটি গুলি করা হয়েছিল ওসমান হাদিকে সেটাও জানা যায় না। এমনকি অনেকে এখন এই প্রশ্নও তুলছেন যে সিসিটিভি ফুটেজ দেখে যারা এসবে অভিজ্ঞ তারা প্রশ্ন তুলছেন যে সিসিটিভি ফুটেজে চলন্ত রিকশায় থাকা হাদির পাশ দিয়ে চলন্ত মোটরসাইকেল দিয়ে যেদিক দিয়ে এই হত্যা প্রচেষ্টাকারীরা যাচ্ছেন বলে দেখা যাচ্ছে সিসিটিভিতে, তাতে সেখান থেকে ফয়সাল গুলি করলে সেই গুলি হাদির মাথার যেদিকে লেগেছে সেদিকে লাগবার কথা কিনা। এমনকি আমি দেখছিলাম গোলাম মাওলা রনি তিনি তার ছাত্র জীবনে তার একই মিছিলে থাকা ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করে এমন বলছিলেন যে তিনি বারবার সিসিটিভি ফুটেজ দেখে তারও এই সন্দেহ হয়েছে যে এভাবে গুলিটা করা সম্ভব কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন। এমনকি হাদির শুভাকাঙ্ক্ষী অত্যন্ত ঘনিষ্ঠজন পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু হাদির ওপর হামলার প্রথম দিনে এই প্রশ্ন করেছিলেন যে তিনি নিজে একজন অত্যন্ত দক্ষ শুটার, কিন্তু তিনি বুঝে পাচ্ছেন না যে কি করে চলন্ত মোটরসাইকেল থেকে চলন্ত রিকশায় হাদিকে গুলি করে এমন নিখুঁত নিশানায় গুলি করা সম্ভব। বাংলাদেশে ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর 1 সপ্তাহ পার হলো। গত শুক্রবার ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে জুম্মার নামাজের পর তিনি রিকশা দিয়ে যখন যাচ্ছিলেন তখন বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী 2 জন যুবক এসে একজন যুবক তার দিকে গুলি ছোড়েন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সরকারের একজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী স্ট্যাটাস দিয়ে বলেন যে ওসমান হাদিকে একটা ভারতীয় নাম্বার থেকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল। আজকের হামলা সেই উদ্বেগকেই আরো স্পষ্ট করে দিল। মোস্তফা সরোয়ার ফারুকী অবশ্য তার ফেসবুক স্ট্যাটাসে জানান না যে কিভাবে তিনি জানলেন যে একটা সুনির্দিষ্ট ভারতীয় নম্বর থেকেই
ওসমান হাদিকে বারবার ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল এবং সরকার কেন এখন সেই নাম্বারটি, মানে যদি উপদেষ্টা জেনে থাকেন, তিনি কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন যে এ বিষয়ে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিতে হবে? তার কাছে কি সেই নাম্বার আছে? ওসমান হাদির ফোন খুঁজলে তো সেই নম্বরটি পাওয়ার কথা। সেই বিষয়ে কি কোনো অনুসন্ধান জানানো হয়েছে? এর আগে শেখ হাসিনার বিচারের রায়ের আগে 14ই নভেম্বর কিন্তু ওসমান হাদি একটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে 30টি বিভিন্ন দেশের নাম্বার থেকে তার কাছে টেক্সট আসছে, কল আসছে, যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তার পরিবার পরিজনের উপর নজর রাখার কথা হচ্ছে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ এসবের হুমকি পর্যন্ত আসছে। কিন্তু মোস্তফা সরওয়ার ফারুকী যে একটা ভারতীয় নম্বরের কথা বললেন, সেটা তিনি কিসের ভিত্তিতে বললেন? ওসমান হাদির ওপর গুলিবর্ষণের 24 ঘন্টা পার হওয়ার আগেই ইন্টারনেটে প্রাপ্ত তথ্যাবলী বিশ্লেষণ করে এবং ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি আর ওই যখন গুলি চালানো হয়েছে সে সময়কার সিসিটিভি ফুটেজ সহ নানা প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তারা মিলে বের করে ফেলেন যে ওসমান হাদির ওপর যিনি গুলি চালিয়েছেন তিনি একজন ছাত্রলীগ কর্মী, ছাত্রলীগের এক নেতা, এবং সেই ব্যক্তিটি ফয়সাল করিম দাউদ নামের এই ব্যক্তিটিকে ইউনূস সরকারের আমলে শেখ হাসিনার পতনের পর এই ছাত্রলীগ নেতা নভেম্বর মাসে অস্ত্রসহ ডাকাতি করতে গিয়ে আদাবরে এক প্রতিষ্ঠানে ধরা পড়েছিলেন এবং অস্ত্রসহ ডাকাতির অভিযোগে তাকে ধরবার পরেও তিনি 1 মাসেরও কম সময়ে জামিন পেয়ে যান। জুলকারনাইন সায়ের তখনই জানিয়ে দেন যে এই তরুণ যেমন আদাবর থানা ছাত্রলীগেরই পদাধিকারী ছিলেন, ঠিক তেমনি আদাবরেই তিনি এই ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন, অথচ তিনি মুক্তি পেয়ে যান। রহস্যময় ব্যাপার হচ্ছে এই নিয়ে এত আলাপ হয়েছে, কিন্তু কি করে অস্ত্র মামলার আসামি কার কার যোগসাজশে এমন ভাবে ছাড়া পেয়ে গেল, তাতে না আমরা ইনকিলাব মঞ্চ, হাদির সহযোগী সহকারী সহকর্মীদের কোনো ক্ষোভ দেখতে পাই, না এ বিষয়ে সরকারের কোনো ব্যাখ্যা পাওয়া যায়। সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে যেমন আগেও বলে রেখেছিলেন যে তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীকে ধরবার নির্দেশ দিয়েছেন, কিন্তু হত্যা প্রচেষ্টাকারী দুই যুবকই, মানে যে মোটরসাইকেল চালাচ্ছিল সেও এবং যে গুলি চালালো সেই ফয়সালও, দুজনেই শুক্রবার রাতের মধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের পৌঁছে গেছেন। এই খবরটিও জানতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জুলকারনাইন সায়ের যুক্তরাজ্য প্রবাসী এই সাংবাদিকের কাছ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি জুলকারনাইন সায়ের সঙ্গে কোনো যোগাযোগ করছেন যে তিনি কি করে এতটা নিশ্চিত হয়ে বলছেন যে এই হত্যা প্রচেষ্টাকারীরা দুজনেই, মোটরসাইকেল চালক এবং হত্যা প্রচেষ্টাকারী দুজনেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন? কিন্তু সরকার তাহলে সেটা স্বীকার করছে না কেন এবং সেটা জানাচ্ছে না কেন? ওখানেই বা রহস্য করছে কেন? কিন্তু সরকারও যে সে সন্দেহ করে তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে মন্ত্রণালয়ে তলব করে অনুরোধ করেছে যে যাতে হাদিরকে হত্যা প্রচেষ্টাকারীরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারত পৌঁছে গেলে ভারত দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে ফেরত দেয়, এবং সেটা নিয়েই এখন সবচেয়ে বেশি ক্ষোভ হাদির সহকর্মী সহযাত্রী জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের, যে ভারত হাদির হত্যা প্রচেষ্টাকারীকে আশ্রয় দিয়েছে। কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না যে বাংলাদেশের সরকার কি করে এমন একটা হাই প্রোফাইল ঘটনার পর সীমান্তে যথাযথ নিরাপত্তা জোরদার করতে পারলো না? কিভাবে এ দুজন যানবাহনের পর যানবাহন পাল্টে ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত গিয়ে ময়মনসিংহ সীমান্ত দিয়ে পার হয়ে গেলেন? মানে সরকার যে কি করতে পারতো এক্ষেত্রে, সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারই দিয়েছে। যখন জানা গেল, একেবারে নিশ্চিত করে জুলকারনাইন সায়ের বলছেন যে তিনি নিশ্চিত, তিনি একেবারে শতভাগ নিশ্চিত যে হত্যা প্রচেষ্টাকারী দুজনই ভারত পালিয়ে গেছেন, তখন সরকার অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছেন। এ দুজন রীতিমতো হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুর এলাকায় সীমান্ত দিয়ে অবৈধ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।